This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। নমস্কার, দেখছেন TV9 বাংলা। দুপুরে সুপার প্রাইম টাইমে ফুল অ্যান্ড ফাইনাল নিয়ে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ, আর আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী লিমা। লিমা, আজ ফুল অ্যান্ড ফাইনালের শুরুতেই আমরা যে খবরে চোখ রাখবো, দেখো সংশোধিত ভোটার তালিকা নিয়ে এই মুহূর্তে রীতিমতো শোরগোল চলছে দেশে। বিহার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি তারপরেই নাকি টার্গেট পশ্চিমবঙ্গ, আর এর আগে নাকি একই কায়দায় একইভাবে কাজটা সারা হয়ে গিয়েছে মহারাষ্ট্র আর হরিয়ানা। এটা বিরোধীদের সম্মিলিত অভিযোগ। তো সেখানে সংশোধিত ভোটার তালিকায় নাম তুলতে আধার, রেশন এবং ভোটার কার্ড গণ্য হবে কি না, সুপ্রিম কোর্টের পরামর্শ সত্ত্বেও হলফনামা দিয়ে সুপ্রিম কোর্টেই হলফনামা দিয়ে জাতীয় নির্বাচন কমিশন জানিয়ে দিল যে ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড কোনোভাবে এটা গণ্য হবে না। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি শ্রাবন্তীর সঙ্গে কথা বলে। শ্রাবন্তী, জানতে চাইবো তোমার কাছ থেকে বিস্তারিতভাবে। দেখো, 10ই জুলাই যখন সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিয়েছিল, তারা SIR এর উপরে আলাদা করে কোনো স্থগিতাদেশ না জারি করলেও নির্বাচন কমিশনকে এটা ভেবে দেখার অনুরোধ করেছিল যে আধার কার্ড সেটাকে গণ্য করা যায় কিনা। অর্থাৎ আমার যদি ভোটার কার্ডে কোনো সমস্যা দেখা যায়, সেক্ষেত্রে আধার কার্ড আমি দেব এবং আমার এখানে নাগরিকত্ব প্রমাণ করার বিষয় থাকবে। যেহেতু প্রত্যেকটি রাজনৈতিক দল এই আর্জি জানিয়েছিল, তাই এই কথাটা ভেবে দেখার আর্জি জানিয়েছিল সুপ্রিম কোর্ট। যেহেতু দুটো আলাদা আলাদা কনস্টিটিউশন অনুযায়ী আলাদা আলাদা বডি, তাই শুধুমাত্র রিকোয়েস্টই করতে পারে সুপ্রিম কোর্ট, আলাদা করে কোনো নির্দেশ দিতে পারে না। আজকে তাৎপর্যপূর্ণভাবে কমিশন জানিয়ে দিল যে তারা হলফনামা দিয়ে জানিয়েছে আধার কার্ড কোনো রকমভাবেই গণ্য করা হবে না। দুটো কারণ হিসেবে তারা উল্লেখ করেছে। এক কথায় তারা জানাচ্ছে যে কেউ নাগরিক তার বৈধ কিনা সংবিধান অনুসারে সেটা দেখার দায়িত্ব অবশ্যই নির্বাচন কমিশনের আছে। যদিও তারা কিছুটা আশ্বাস দিয়ে জানিয়েছেন যে শুধুমাত্র আধার সঠিক নয় এটা মানেই এমন নয় যে তারা, বা ভোটার কার্ড পেলেন না মানেই এমন নয় যে তারা নাগরিক নয়। আরও বেশ কিছু বিষয় থাকবে, সেক্ষেত্রে নাগরিকরা প্রমাণ করতে পারবেন যে তারা এই দেশের নাগরিক। পাশাপাশি কেন তারা আধার কার্ডটা গ্রহণ করছেন না, তাদের বক্তব্য বহু রেশন কার্ড ভুয়ো, বোগাস কথাটা তারা কোট আনকোট ব্যবহার করছেন। তার জন্যই আধার কার্ড কিভাবে তৈরি হচ্ছে সেটা নিয়ে তারা একটা ধোঁয়াশা রয়েছে, এবং এর প্রেক্ষিতেই আধার কার্ড যাবতীয় বাতিল করা হয়েছে। খুব স্বাভাবিকভাবে আগামী মাস থেকে যদি এ রাজ্যে এটা শুরু হয়, এখানেও এই বিষয়টা অনেক বড় উঠবে, যে তাহলে একেবারে বিরাট বড় বিতর্কের সূচনা করবে। ইতিমধ্যেই রাজনৈতিক তরজা চলছে এটা নিয়ে। আমাদের সঙ্গে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস মুখপাত্র অরূপ চক্রবর্তী রয়েছেন। অরূপবাবু, নির্বাচন কমিশনের লেটেস্ট একবারে সর্বশেষ হলফনামা দেশের সর্বোচ্চ আদালতে, তারা কোনোভাবেই আধার কার্ড, রেশন কার্ড এবং আগের ভোটার কার্ডকে নতুন করে ভোটার তালিকায় নাম তোলবার জন্য ডকুমেন্টস হিসেবে বা প্রমাণপত্র হিসেবে গণ্য করবেন না। অরূপবাবু, আপনাদের প্রতিক্রিয়া। দেশের মানুষকে নিয়ে ফাজলামি মারা হচ্ছে। বায়োমেট্রিক দিয়ে আধার কার্ড তৈরি হচ্ছে। আধার অথেন্টিকেশনের একমাত্র সোল এজেন্সি হচ্ছে UIDAI, কেন্দ্রীয় সরকার। সেখানে আধার কার্ডকে আপনি প্রামাণ্য নথি হিসেবে মানবেন না, তাহলে আধার কার্ডটা ইন্ট্রোডিউস করিয়েছিলেন কেন? তাহলে আধার কার্ডের সঙ্গে সমস্ত কিছু লিঙ্কিং বাধ্যতামূলক করিয়েছিলেন কেন? আধার কার্ড না যখন লিঙ্ক করলে প্যান কার্ডের সাথে ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছে কেন মোদী সরকার? এই অসভ্য বর্বর একটা সরকার, এরা মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চায়। আজকে বলছে এই নথিগুলো জাল হতে পারে। আমাদের তো মনে পড়ছে 2016 সালে যখন ডিমনিটাইজেশন করেছিল, নোটবন্দি করেছিল, বলেছিল জাল 500 টাকা 1000 টাকার নোটে দেশ ভরে গেছে। 2000 টাকার নোটে বলেছিল চিপ বসানো থাকবে। এক শ্রেণীর গদি মিডিয়া উদ্ভব হয়ে পরিবেশন করেছিল। এখন যখন দেখা যাচ্ছে 2000 টাকার নোট ফেক হচ্ছিল, 2000 টাকার নোট বন্ধ করা হবে। এখন বলা হচ্ছে নতুন 500 টাকার নোটও পর্যন্ত জালি হচ্ছে। তাহলে কোন ডকুমেন্টে অরিজিনাল থাকবে আর কোন ডকুমেন্টে জালি থাকবে? আসলে সরকারটাই জালি। এই নরেন্দ্র মোদী গোটা সরকারটাই জালি। এই সরকারটা রান বাই ওই নীরব মোদী, মেহুল চোকসি, বিজয় মাল্যর মতো কিছু চিটিং বাজদের দ্বারা। এই সরকারটা এই কিছু কতিপয় পুঁজিপতি আর কতিপয় চিটিং বাজদের দ্বারা চলছে। গোটা দেশের মানুষের নাগরিকত্বকে প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে এই অপদার্থ নরেন্দ্র মোদী সরকার। অনেক ধন্যবাদ আপনাদের প্রতিক্রিয়ার জন্য। অরূপ চক্রবর্তী, তৃণমূল কংগ্রেস মুখপাত্র, আমার সঙ্গে ছিলেন। এ বিষয়ে সুজন চক্রবর্তী, CPIM কেন্দ্রীয় কমিটির সদস্য, কি প্রতিক্রিয়া জানিয়েছেন একবার শুনুন। সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছিল, কিন্তু সুপ্রিম কোর্টের সেই মনোভাব কি বিবেচনা কি নির্দেশ, তাকে কার্যত খারিজ করার মনোভাবে নির্বাচন কমিশন চলছে। যদি নির্বাচন কমিশন
সরকারি আনুকূল্যে নিজেকে তৈরি করতে চায়, সরকারি ব্যবস্থাপনার অংশীদার বলে মনে করে, তারা একটা দলীয় মনোভাবে চলার ঝোঁক এক্ষেত্রে স্পষ্ট। মহারাষ্ট্র নির্বাচনের সময় দেখা গেছে হিসেবের বাইরে ভোট, বিহারে একই রকমের প্রচেষ্টা হচ্ছে বলেই সাধারণভাবে ধারণা, এরপরে অন্যান্য রাজ্য, এবং সেক্ষেত্রে ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড গুলো সব বাতিল। এটা কোনো কাজের কথা হচ্ছে বলে আমি মনে করি না। হাতে মাত্র আর 1 সপ্তাহ রয়েছে, এখনো বিহারে হদিশ নেই 73 লক্ষ ভোটারের, এখনো 29.62 লক্ষ ভোটারের ফর্ম জমা পড়েনি, নির্দিষ্ট ঠিকানায় পাওয়া যায়নি 43.93 লক্ষ ভোটারকে। কারণটা কি আমি একটু ডিটেলে জানার আগে চেষ্টা করবো, আমাদের রিপোর্টার শান্ত ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। শান্ত, দেখো, যেটা বিহারের ইলেকশনের জন্য অর্থাৎ বিহারের বিধানসভা নির্বাচনের জন্য যে ইলেকশন কমিশন যে ধরনের সিদ্ধান্ত নিয়েছে, তাতে কিন্তু এখনো পর্যন্ত বহু যে ভোটার কার্ডের সম্ভব হদিশ মিলছে না, যে পরিমাণটা কিন্তু স্বাভাবিকভাবে নির্বাচন কমিশনকেও ভাবাচ্ছে। কারণ এই বিপুল পরিমাণ ভোটার কার্ড বা সেই ভোটার কার্ড আদৌ সেগুলো সঠিক ছিল কিনা সেটা নিয়ে কিন্তু এখন চিন্তায় পড়েছে নির্বাচন কমিশন। দেখো, অন্যান্য বিরোধী যে রাজনৈতিক দলগুলো সেগুলো তারা জানাচ্ছে যে যদি ভোটার কার্ড সঠিক না হতো তাহলে তারা ভোট দিত কিভাবে, কিন্তু নির্বাচন কমিশন কিন্তু একটা তথ্য দিচ্ছে যে জাল আধার কার্ড তৈরি করেও ভোটার কার্ড তৈরি করা গিয়েছে, এবং যে কারণেই ভোটার কার্ড আধার কার্ডকে এখন ভোটার কার্ড তৈরিতে প্রামাণ্য নথি হিসাবে তারা জানাতে চাইছে না, অর্থাৎ প্রামাণ্য নথি হিসাবে সেটা স্বীকৃত নয়, সেটাই তারা দাবি করছে। কিন্তু বিহারে যে পরিমাণে ভোটার কার্ডের হদিশ মিলছে না, সেটা কিন্তু কোথাও সন্দেহটা কিন্তু স্বীকৃতি দিচ্ছে যে এই ভোটার কার্ডগুলো কিন্তু জাল আধার কার্ড দিয়েই তৈরি হয়েছিল, যে কারণে সঠিকভাবে ফর্ম জমা করছে না যারা ভোটার কার্ড ছিল যাদের কাছে। তুমি নজর রাখো, ধন্যবাদ। আর এ নিয়ে আমরা এখন কথা বলবো সংবিধান বিশেষজ্ঞ প্রদীপ চ্যাটার্জির সঙ্গে কথা বলবো, জানতে চাইবো তার কাছ থেকে এই প্রক্রিয়া সম্পর্কে আরও বিস্তারিতভাবে। আপনাকে স্বাগত প্রদীপবাবু, এবং যেটা জানতে চাইবো আপনার কাছ থেকে যে এই ভোটার কার্ড, আধার কার্ড অথবা রেশন কার্ড তাকে পুরনো ডকুমেন্টস হিসেবে বা প্রমাণ হিসেবে ধরে নতুন করে ভোটার তালিকায় নাম তোলা অথবা ভোটার তালিকা সংশোধনের সময় নিজের নামটা রেখে দেওয়া, বিহারের ভোটাররা এই মুহূর্তে যে পরিস্থিতির সম্মুখীন তা পশ্চিমবঙ্গে কি একই রকমভাবে ঘটতে পারে? 1 এবং 2, এই যে ভ্যানিশ হয়ে যাওয়া ভোটারদের অথবা নিখোঁজ বলে দেখা যাচ্ছে, যে ঠিকানা তারা দিয়েছিলেন ভোটার কার্ড তৈরির সময় সেই ঠিকানা তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এটাই বা কেন হতে পারে বলে আপনার মনে হয়? দেখুন, প্রথমেই বলি যে প্রথম আপনার যে প্রশ্ন, বিহার এবং পশ্চিমবঙ্গ দুটো কিন্তু সম্পূর্ণ আলাদাভাবে ভৌগোলিক অঞ্চল, এবং বিহারে পরিযায়ী শ্রমিকের সংখ্যা, পশ্চিমবঙ্গে পরিযায়ী শ্রমিক মানে যারা এখান থেকে বাইরে গিয়ে কাজ করছে, দুটোর মধ্যে কিন্তু একটা পার্থক্য রয়েছে। বিহারে অনেক বেশি লোকেরা বাইরে গিয়ে কাজ করে, ফলে স্বাভাবিকভাবেই বিহারে যেটা হচ্ছে সেই মতনই সেই রকমই মাত্রা আমরা পশ্চিমবঙ্গে পেতে পারি, এই আশঙ্কাটা করা কিন্তু ঠিক হবে না। তার কারণ পশ্চিমবঙ্গে যদিও কোনো গাফিলতি থাকে, মানে এরকম ভুয়ো ভোটারের সংখ্যা থাকে বা ভোটার কার্ড এবং অ্যাড্রেস যদি না মেলে, সেই সংখ্যাটা বিহারের তুলনায় কম হবে। তার কারণ আমার বেসিক্যালি যেটা মনে হচ্ছে যে পরিযায়ী শ্রমিকের জায়গা থেকে এটা আমরা দেখতে হবে। কিন্তু দ্বিতীয় সেটা হচ্ছে যে এইভাবে আপনাকে যখন আপনি একটা মানে যখন ভোটার কার্ড ইস্যু হয়েছিল, সেই ভোটার কার্ড ইস্যু করার সময় আপনি যে প্রমাণ্য নথি নিয়েছিলেন, আর আজকে আপনি যখন ভোটার কার্ড সংশোধনের ক্ষেত্রে প্রমাণ্য নথি বদলাচ্ছেন, তখন কিন্তু সাধারণ মানুষ, ধরুন যাদের অ্যাড্রেস ঠিক আছে, যাদের কাছে সমস্ত অন্যান্য ডকুমেন্ট আছে, কিন্তু হয়তো দেখুন এখন বলতে পারে যে আপনার বাবা মায়ের পরিচয়পত্র বা কোনো শংসাপত্র দিন জন্মের ক্ষেত্রে, তো সেগুলো হয় 20-30 বছর আগে অতটা আমাদের কাছে অনেকের কাছে নেই, তো ফলে সেই ক্ষেত্রে কি জব কার্ডটাও আপনি ধরছেন না। ফলে এই যে প্রমাণ্য নথিগুলোকে বদলে দেওয়া, সেটা আমার মনে হয় সাধারণ মানুষ, একদম গরিব সাধারণ মানুষ, গ্রামের মানুষের, কারণ শহরের মানুষের এগুলো অনেক সময় গুছিয়ে রাখে, গ্রামের মানুষ কাছে কিন্তু এইটা পাওয়া হঠাৎ করে সেটা কিন্তু খুব মুশকিল। তার কারণ তারা এতদিন প্রায় একটা আপনার 10-11 বছর ধরে জেনে এসছে যে আধার কার্ডটা থাকলেই খুবই তারা নিশ্চিন্ত থাকে, কিন্তু আজকে আধার কার্ড তারা প্রমাণ্য নথি নয়, এবং যে কাগজগুলো চাওয়া হচ্ছে সেগুলো তাদের কাছে থাকবে কিনা, হঠাৎ করে আপনি যদি এখন বলেন যে আপনি এটা দেখান,
হঠাৎ করে কিন্তু মানুষের কাছে নাও থাকতে পারে, কিন্তু সে কি নাগরিক নয় যার যদি এই প্রমাণ্য নথিটা, এই কাগজটা না দেখাতে পারে? আমি এখান থেকে আপনার কাছে একটা প্রশ্ন করব প্রদীপবাবু, যে আপনি যখন এই কথাটা বলছেন বিহারের সঙ্গে পশ্চিমবঙ্গে পরিযায়ী শ্রমিকের সংখ্যার যে পার্থক্য রয়েছে, তুলনা আসে না, সেটা যেরকম ঠিক, তেমনি বিহারের সঙ্গে পশ্চিমবঙ্গে আধার কার্ড যে পরিমাণে জাল হয় এবং জাল আধার কার্ডকে সম্বল করে আপনি 100 দিনের কাজে জব কার্ডের কথা বলছেন, ওটা তো ছেড়েই দিন, পাসপোর্ট পর্যন্ত বের করে নেওয়া যায়, সেই নজিরটাও তো এ রাজ্যে ভয়ঙ্কর। না অবশ্যই, আমি তো বলছি যে এই রাজ্যে যেগুলো থাকবে না আমি একবারও বলিনি, আমি বলেছি কম হতে পারে, কিন্তু যেটা কথা এই যে এসআইআরটা আমার মনে হয় যে যেরকম আমরা সেন্সাস সারা দেশ জুড়ে আমরা করছি, আমার মনে হয় এসআইআরটাও সারা দেশ জুড়ে একসঙ্গে করা গেলে আমার মনে হয় কোনো নিরপেক্ষতা নিয়ে ইলেকশন কমিশনের প্রশ্ন উঠবে না। আপনি শুধু বিধানসভা নির্বাচনের আগে হঠাৎ করে এখন 1 সপ্তাহ বাকি আপনি এতগুলো ভোটার কার্ড জাল বলছেন, তাহলে স্বাভাবিকভাবেই এই ভোটার কার্ডগুলোর ম্যান্ডেট নিয়েই কিন্তু বিগত সরকার ক্ষমতায় এসেছিল, তাহলে তাদের বৈধতাটা কি হবে? সেটাও একটা, আপনাদের সঙ্গে থাকুন প্রদীপবাবু, এর পরবর্তী খবরে নজর রাখবো, সেটা অবশ্যই এই ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত বা পরিমার্জন সংক্রান্ত খবরই। বিহারে ভোটার তালিকা পরিমার্জন নিয়ে সংসদ চত্বরে রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন বিরোধীরা। নির্বাচন কমিশনের বিরুদ্ধে এক কাট্টা সব বিরোধী দল, সংসদ চত্বরে প্ল্যাকার্ড হাতে স্লোগান, নির্বাচন কমিশনকে হাতিয়ার করে ভোট চুরির চেষ্টা করছে বিজেপি, এমনই অভিযোগ বিরোধীদের। ইলেকশনে যেভাবে ভোট চুরি করার ব্যবস্থা করছে, ভোট বন্দি করা যাকে বলে, তার প্রতিবাদ আছে। বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে, তার প্রতিবাদ আছে। সারা ভারতবর্ষ জুড়ে গণতন্ত্রকে নষ্ট করে দিয়েছে, সেই গণতন্ত্রকে যে নষ্ট করেছে তারই প্রতিবাদে আমরা কারা? তৃণমূল কংগ্রেস যেভাবে রাজ্য নির্বাচন কমিশনারকে পরিচালিত করে, ওরা ধরে নেয় যে কেন্দ্রে যে নির্বাচন কমিশনার হবেন তাকেও বিজেপি পরিচালিত করবে। নির্বাচন কমিশন স্বশাসিত সংস্থা, তারা যা কিছু করছেন আইন মেনে করছেন। আর সুপ্রিম কোর্টে তো গিয়েছিলেন, সুপ্রিম কোর্ট তো অফোল্ড করেছে, বন্ধ করতে বলেনি। তাহলে নির্বাচন কমিশনকে জিজ্ঞেস করতে চাই, তাহলে 24 সালের ভোট কিভাবে হয়েছে? আধার কার্ড, রেশন কার্ড দিতে 24 সালে ভোট হয়েছে, 24 সালের ভোটটা তো অবৈধ হয়েছে তার হিসাবে। তাহলে মোদী সরকার তো অবৈধ সরকার, যদি নির্বাচন কমিশনের কথা মানতে হয়, এটা তো অবৈধ সরকার চলছে। এটা আমাদের সকলেরই মাথায় আছে যে বিহারের পরে কিন্তু বাংলায় ভোট, আর ঠিক তার আগে পাশের রাজ্যে নির্বাচনের আগে ভোটার তালিকার নিবিড় সংশোধন নিয়ে গতকাল সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মতলার সমাবেশ থেকে তার অভিযোগ, সমীক্ষার নামে বিহারে 40 লাখের ওপর নাম বাদ দেওয়া হয়েছে। বাংলায় হাত দিলে আন্দোলন হবে। কমিশনের অফিস ঘেরাওয়ের ডাক তৃণমূল নেত্রী। आप खाली मिसरूल का बात करते हैं, मिसरूल तो आपका गवर्नमेंट का है। हम इलेक्शन कमीशन को चेयर को रेस्पेक्ट करते हैं, लेकिन जैसे बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है, अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा, पूरा आंदोलन होगा, हम नाम काटने नहीं देंगे। বিহারের পর বাংলাতেও ভোটার তালিকা পরিমার্জন হবেই। রাজ্যে 17 লক্ষর বেশি ভুয়ো ভোটার রয়েছে। এসআইআর করলে সংখ্যাটা আরো বাড়বে। ভুয়ো ভোটারের উপর নির্ভর করে একটা রাজনৈতিক দল ক্ষমতায় টিকে আছে, নাম না করে তৃণমূলকে নিশানা বিজেপির রাজ্য সভাপতি। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষ জানেন পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় কি আছে, তৃণমূল কি করেছে, তৃণমূল কি করছে এবং তৃণমূল কি করতে পারে। আজকে পশ্চিমবঙ্গের মানুষ এ বিষয়ে সচেতন। আমরা 17 লক্ষ ভুয়ো ভোটারের কথা বলেছি, এসআইআর হতে দিন, সংখ্যাটা আরো বাড়বে। ভুয়ো ভোটারের উপর নির্ভর করে একটা রাজনৈতিক দল ক্ষমতায় টিকে থাকতে চাইছে। এর থেকে দুর্ভাগ্যজনক পরিস্থিতি সংসদীয় রাজনীতিতে বা কোনো গণতান্ত্রিক ব্যবস্থায় হতে পারে না। ভোটারকে ক্যান্সেল করে দিচ্ছে। 2024-এ যে ইলেকট্রাল রোল রয়েছে সেই ইলেকট্রাল রোল থেকে ডিভিশন হোক, তার আগেকার কারণ। তারা তো বলছে দাদা কি 17 লাখ ভুয়া ভোটার আছে পশ্চিমবঙ্গে। দাদা ওটা কে বলেছে?
বিজেপি বলছে, বিজেপি নেতারা। কে বলেছে? সুকান্ত বলছে, শ্রমিক বলছে। সুকান্তদের নেশা টেশাগুলো একটু বেড়ে গেছে, তাই জন্য এসব কথাবার্তা বলছে। শ্রমিকও বলছে। শ্রমিক তো সবে তো হলো, শ্রমিকের আর কি হবে? শ্রমিক তো জীবনে কোনোদিন গ্রাম বাংলায় যায়নি, কিছুই করেনি। শ্রমিক আবার পশ্চিমবাংলা বুঝবে কি করে? সারা পৃথিবীতে 10 থেকে 12 লক্ষ রোহিঙ্গা জানিয়েছিল রাষ্ট্রপুঞ্জ। তাহলে বাংলায় 17 লক্ষ রোহিঙ্গা পেলেন কোথায়? প্রশ্ন তৃণমূল নেত্রী। বাঙালি দেখলেই রোহিঙ্গা বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। বিজেপিকে নিশানা করে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিজেপির একজন নেতা বলছেন, কি বলছেন, এখানে নাকি 17 লক্ষ রোহিঙ্গা আছেন। আমি জিজ্ঞেস করছি তাদের নাম নাকি ভোটার লিস্ট থেকে বাদ দিতে হবে। আমি জিজ্ঞেস করছি সারা পৃথিবীতে রোহিঙ্গাদের সংখ্যা কত? স্টাডি করে বলবেন তো। ইউনাইটেড নেশনস লাস্ট জানিয়েছিল 10 লক্ষ সারা পৃথিবীতে। এখন বড় জোর বেড়ে ওটা 13-14 হতে পারে। তো আপনি 17 লক্ষ রোহিঙ্গা পেলেন কোথায়? আর তারা তো মায়ানমারের লোক, সবাই রোহিঙ্গা। বাংলায় কথা বললে, বাংলা ভাষায় কথা বললে আপনারা বেছে বেছে বলছেন চুনকে চুনকে, কে হিন্দু কে মুসলমান। 540 কিলোমিটার কাঁটা তার সীমানা না থাকার সুযোগে রাজ্যে ঢুকেছে রোহিঙ্গারা। এসআইআর এর মাধ্যমে ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে রোহিঙ্গাদের, দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। 40 কিলোমিটার কাঁটা তারের বেড়া না থাকার জন্য বাংলাদেশ থেকে বার্মার যে রোহিঙ্গা রিফিউজিরা এখানে প্রচুর সংখ্যায় ঢুকেছে, তাদের নাম হচ্ছে রোহিঙ্গা। 2017 সালে মুখ্যমন্ত্রী তাদের ইনভাইট করেছিলেন। আমরা চাই এসআইআর এর মাধ্যমে তাদের নাম ভারতীয় ভোটার তালিকা থেকে বাতিল করা হোক এবং তাদেরকে পুশব্যাক করে আমাদের দেশে অভারতীয়দের যেন না রাখা হয়। এটা তো সবার কথা, প্রত্যেক ভারতীয়র কথা। এতে কোনো রাজনীতি, কোনো ধর্ম, কোনো সম্প্রদায়, কোনো জাত থাকা উচিত নয় বলে আমার মনে হয়। রোহিঙ্গা নিয়ে মারামারি, বাংলাদেশি নিয়ে মারামারি, বাঙালি নিয়ে মারামারি, এটার মধ্য দিয়ে কিন্তু আমাদের যে আসল সমস্যা, রুটি রুজি, শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়ন, বন্যা, ভাঙন, রাস্তাঘাট সব মায়ের ভোগে চলে গেল। বাঙালির তো কোথায়? বাঙালি তো কাঙালি হয়ে গেল। উপরাষ্ট্রপতি পদ থেকে ধনকরের ইস্তফাপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি। সোশ্যাল মিডিয়ায় ধনকরের সুস্বাস্থ্য কামনা করে পোস্ট প্রধানমন্ত্রী। উপরাষ্ট্রপতি সহ নানা ভূমিকায় দেশ সেবা করার সুযোগ পেয়েছেন ধনকর। তার সুস্বাস্থ্য কামনা করি লিখেছেন মোদি। হঠাৎ কেন ইস্তফা দিলেন জগদীপ ধনখড়? প্রশ্ন তুলে সংসদের 2 কক্ষে হট্টগোল পাকালেন বিরোধীরা। দফায় দফায় মুলতবি অধিবেশন। नारेबाजी के लिए नहीं है, आप सदन की मर्यादा को बना करके तख्तियां लेकर मैं अलाउ नहीं करूंगा। सदन की कार्रवाई आज 12 बजे तक के लिए स्थगित की जाती है। ধনখড় সাহেব বিচারকদের ব্যাপারে, বিচার ব্যবস্থার প্রতি তার যে ক্ষোভ প্রকাশ করছিল, নানা আছিলাই বিচার ব্যবস্থাকে তিনি কটাক্ষ করছিলেন, সেটা গণতন্ত্রপ্রেমী কোনো মানুষের কাছে তো কাম্য হতে পারে না। জানি না কি করে ধনখড় সাহেব এত বড় বড় কথা বলছিলেন, কারণ তিনি নিজে একটা আইনজ্ঞ। তার মুখে এই সমস্ত কথা শুনে আমারও বা আমাদের সকলের অবাক লাগে। কিন্তু আমার মনে হয় বিজেপি পার্টির নেতৃত্বের সঙ্গে ধনখড় সাহেবের কোনো মনোমালিন্য, যেটা ধনখড় সাহেব মানতে পারেননি বলে আমার মনে হয় তিনি রেজিগনেশন দিয়েছেন। জগদীপ ধনখড় সাহেব তিনি নিজেই হাউসে আরএসএস এর পক্ষে খুব ওকালতি করেছেন। অর্থাৎ তিনি আরএসএস দ্বারা পরিচালিত এবং আরএসএস এর পরামর্শ এটা করেছেন। এর পেছনে অন্য একটা রাজনৈতিক পরিকল্পনাটা অবশ্যই আছে। নিজেদের মধ্যে অনেক বিরোধ আছে, সেই বিরোধে কীভাবে ওরা পরস্পরের মধ্যে সমঝোতা করবে এই নিয়ে তো ভেতরের ব্যাপার। এখন আরএসএস বনাম বিজেপিরও একটা বিরোধিতা দেখা যাচ্ছে। কেন্দ্র সরকার প্রকৃতপক্ষে সর্বক্ষেত্রেই এখন ব্যর্থ। এই ব্যর্থতাকে ঢাকবার জন্য এই ধরনের অনেক বাহানা, অনেক নাটক। অসুস্থতার কারণ দেখিয়ে ধনখড়ের হঠাৎ ইস্তফা ঘিরে জোর জল্পনা। বিচার ব্যবস্থার বিরুদ্ধে অতি সক্রিয়তাই কি ধনখড়ের ইস্তফার কারণ? অন্যতম কারণ
এই নিয়ে জল্পনা এই মুহূর্তে রীতিমতো তীব্র রাজধানী রাজনৈতিক মহলে। আমাদের প্রতিনিধি প্রদীপ্ত কান্তি ঘোষ আমার সঙ্গে রয়েছেন, কথা বলবো প্রদীপ্তর সঙ্গে। প্রদীপ্ত, ঠিক কি কারণে ধানকারের ইস্তফা? নেহাতি কি অসুস্থতার কারণ, স্বাস্থ্যের কারণ, নাকি অন্য কোনো কারণ জানিয়ে জল্পনা চলছে? দেখো, চর্চা চলছে একাধিক বিষয় নিয়ে, যে জেপি নাড্ডা এবং কিরেন রিজিজুকে তিনি বৈঠকে ডেকেছিলেন। বিজনেস অ্যাডভাইজারি কমিটি নিয়ে যে গুরুত্বপূর্ণ বৈঠক ছিল, সেই বৈঠকে এই রকম দুজন গুরুত্বপূর্ণ মন্ত্রীর অনুপস্থিতিতেই নাকি জগদীপ ধনখড় তিনি ক্ষুণ্ণ হয়েছিলেন। আবার একটা অংশ থেকে এই বিষয়টি সামনে আসছে যে বিচার ব্যবস্থাকে যেভাবে উপরাষ্ট্রপতি পদে বসে জগদীপ ধনখড় আক্রমণ করতেন, সেটা বিজেপির পরিপন্থী, বিজেপির সংস্কৃতির পরিপন্থী ছিল, ফলে সেটাও বিজেপি ভালো চোখে নেয়নি। আবার অনেকে একথা বলছেন, বিশেষ করে বিরোধী শিবিরের তরফ থেকে, যে বেশ কয়েক মাস ধরে, শেষের কয়েক মাস ধরে তিনি একটা নিরপেক্ষতা বজায় রাখার চেষ্টা করছিলেন, শাসক বিরোধী সকলকে সমান সুযোগ করে দিচ্ছিলেন, আর সেটা নিয়েও শাসকের সঙ্গে একটা তার সমস্যা তৈরি হচ্ছিল। সেগুলোরই বহিঃপ্রকাশ শেষ পর্যন্ত কালকে তার চূড়ান্ত পরিণতি ঘটে, এবং সে কারণেই হঠাৎ করেই সন্ধেবেলা তিনি রাষ্ট্রপতি ভবনে যান এবং উপরাষ্ট্রপতি পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন, এমনটাই জানা যাচ্ছে। আবার যে বিচারপতি বর্মা, যশবন্ত বর্মা, যার বাড়ি থেকে বিপুল পরিমাণে অর্থ উদ্ধার হয়েছিল এবং তাকে ইমপিচমেন্ট করার সিদ্ধান্ত যেটা নেওয়া হয়েছে, সেই বিষয় নিয়েও সরকারের সঙ্গে তার একটা মনোমালিন্য তৈরি হয়েছিল। তার কারণ বিজেপির তরফ থেকে, শাসক দলের তরফ থেকে স্থির হয়েছিল যে প্রথমে এই গোটা প্রক্রিয়াটা লোকসভায় শেষের পর রাজ্যসভায় হবে, কিন্তু সেই নোটিশটিও গতকাল আমরা দেখি যে জগদীপ ধনখড় তিনি গ্রহণ করে নেন। এই সমস্ত কারণগুলোই কিন্তু জগদীপ ধনখড়ের এই যে হঠাৎ করে তার যে পদত্যাগ করা, ইস্তফা দেয়া, পদ থেকে সরে দাঁড়ানোর পিছনে অন্যতম কারণ বলেই মনে করছেন রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা। তবে আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে জগদীপ ধনখড় বা বিজেপির তরফ থেকে এখনো পর্যন্ত কোনো কিছুই স্পষ্টভাবে সামনে আসেনি। এরই মধ্যে যেটা দেখা যাচ্ছে তা হলো যে উপরাষ্ট্রপতির যে নির্বাচন করতে হবে, সেটা 19শে সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে 2025 সালেই। ফলে সেই পদে কার নাম উঠে আসে তা নিয়েও কিন্তু বিজেপি যথেষ্ট চাপে রয়েছে। একেবারে প্রদীপ, আপাতত আমাদের সঙ্গে থাকা, আমাদের সঙ্গে থাকা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন প্রদীপ চট্টোপাধ্যায়, রাজনৈতিক বিশ্লেষক এবং সংবিধান বিশেষজ্ঞ। প্রদীপবাবু, প্রথমেই যেটা আপনার কাছ থেকে বুঝে নিতে চাইবো, উপরাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়াটা, এক্ষেত্রে উপনির্বাচন আরেকবার ঝালিয়ে নিতে চাইবো, কিভাবে হয় সেটা? দেখুন, এই উপনির্বাচনটা তো প্রার্থী প্রথমত দেওয়া হয় দলের থেকে, বিভিন্ন রাজনৈতিক দলের থেকে। আমরা এর আগের বারও দেখেছিলাম। এখন সেটা কন্টেস্ট হবে কি না, সেটা সর্বদলীয় সিদ্ধান্ত হবে, সেটা একটা দেখার বিষয়। তার কারণ এখন আমার মনে হয় বিরোধী ঐক্যর থেকে সব থেকে বড় একটা জোট প্রার্থী কিন্তু আমরা দেখতে পেতে পারি, এবং সেখানে কিন্তু একটা কন্টেস্ট হবে। সেই কন্টেস্টের মধ্যে কিন্তু যারা ভোটদান করেন, সেই ভোটদানের মধ্যে রাজ্যসভা সদস্যরাও যেমন আছেন, সেরকম আমাদের অ্যাসেম্বলির এমএলএরাও রয়েছেন। ফলে তারা কিন্তু সবাই সর্বতোভাবে যোগদান করেই এটা কন্টেস্টের মাধ্যমে হবে। কিন্তু মুশকিল হচ্ছে যে এই জগদীপ ধনখড়ের যে যখন নির্বাচন হয়েছিল উপরাষ্ট্রপতি পদে, তখনও কন্টেস্ট হয়েছিল, কিন্তু এইবারের কন্টেস্টটা অনেক বেশি ঐক্যবদ্ধভাবে বিরোধীরা একটা প্রার্থী ঠিক করবে। তার কারণ 19শে সেপ্টেম্বর অনেকটা আগে থেকেই তারা জানতে পারছে, এবং বিজেপির তরফ থেকে কাকে প্রার্থী দেওয়া হবে, তার কারণ জগদীপ ধনখড় একদম বিজেপির লোক বললেই, বিজেপির রাজনীতি করে উঠে আসা লোক বলেই আমরা জেনেছি। কিন্তু তিনিও বিজেপির থেকে যখন সংবিধান বা সংবিধানের চেয়ারকে বেশি গুরুত্ব দিচ্ছেন, তখন বিজেপির অন্দরে কেন এই প্রশ্ন উঠবে যে সংবিধানের পদে থাকা একজনকেও রাজনৈতিক লাইন মেনে চলতে হবে। এইটার ক্ষেত্রে বিজেপি এখন কাকে পদপ্রার্থী করে, সেটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা আলোচনা। বেশ, আমাদের সঙ্গে থাকুন প্রদীপবাবু। 2027 সাল অবধি মেয়াদ ছিল জগদীপ ধনখড়, এটা 2025, মেয়াদ শেষের 2 বছর আগেই, 2 বছর এবং 2 মাস আগেই পদত্যাগ করলেন। 2022 সালের অগাস্টে উপরাষ্ট্রপতি পদে নির্বাচিত হন জগদীপ ধনখড়। সোমবারও রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব সামলেছেন। সংসদের অধিবেশন চলাকালীন উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যানের ইস্তফা ভারতীয় রাজনীতিতে একেবারেই নজিরবিহীন, এর আগে কখনো কোনো দিন ঘটেনি। এবার রাজ্যসভা চালানোর যাবতীয় দায়িত্ব ডেপুটি চেয়ারম্যান হরিবংশের উপরে থাকবে। হরিবংশ নিজে জেডিইউ থেকে নির্বাচিত সাংসদ। ধনখড়ের পদত্যাগে অনিবার্য হয়ে উঠেছে উপরাষ্ট্রপতি নির্বাচন। ধনখড়ের আকস্মিক ইস্তফায় জোট রাজনীতির অপ্রত্যাশিত জাঁতাকলেও কিছুটা পড়তে হচ্ছে মোদী সরকারকে। তার কারণ ধনখড় এর আগে যখন নির্বাচিত হয়েছিলেন, তখন সংসদে
একক নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ছিল বিজেপির, কিন্তু এখন আর সেই সুদিন নেই। এখন কোয়ালিশন সরকার অর্থাৎ জোট সরকার চালাতে হচ্ছে বিজেপিকে। জোট রাজনীতির দায়বদ্ধতা। এবার কি নিজে প্রার্থী দাঁড় করাতে পারবে বিজেপি? এর পরবর্তী উপরাষ্ট্রপতি পদে প্রার্থী কে হতে পারে, কে আসতে পারে? যেহেতু ডেপুটি চেয়ারম্যান পদ জেডিইউর হাতে আছে, সেক্ষেত্রে চন্দ্রবাবু নাইডু কি দাবিদার হয়ে উঠতে পারেন? হয়ে উঠলে সামলাবে কিভাবে বিজেপি? কথা বলবো আমাদের প্রতিনিধি প্রদীপ্ত আমার সঙ্গে রয়েছেন, প্রদীপ্ত কান্তি ঘোষ। প্রদীপ্ত, জোট রাজনীতির ধাক্কা কিছুটা সামাল দিতে হতে পারে বিজেপিকে, এমন একটা জল্পনাও তৈরি হচ্ছে। দেখো, একেবারেই তাই। তার কারণ যখন জগদীপ ধনখড় এই আসনে বসেছিলেন বা এই পদে বসেছিলেন, সেই সময় বিজেপির যে সংখ্যাগরিষ্ঠতা ছিল এই মুহূর্তে কিন্তু তার থেকে অনেকটা কম। আর ফলে জোট রাজনীতিকে তাকে বাধ্যবাধকতা এই কারণেই রাখতে হচ্ছে। তার কারণ একদিকে চন্দ্রবাবু নাইডু তারা সমর্থন করছেন, অন্যদিকে কয়েক মাসের মধ্যে বিহারের নির্বাচন রয়েছে, ফলে সেটাও কিন্তু বিজেপিকে মাথায় রাখতে হচ্ছে। এবং এই মুহূর্তে যিনি রয়েছেন হরিবংশ নারায়ণ সিং, যিনি ডেপুটি চেয়ারম্যান রাজ্যসভার, তিনি জেডিইউ এর প্রার্থী, এবং সেই জায়গা থেকে তাকে করা হলে কি বিজেপির অনেক বেশি লাভ হবে? তাহলে তাকে যদি করা হয়, তাহলে চন্দ্রবাবু নাইডু কি এই বিষয়টি সহজে মেনে নেবেন, নাকি বিজেপির তরফ থেকে কাউকে প্রার্থী করা হবে? এরকম নামও কিন্তু ভাসতে শুরু করেছে যে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি উপরাষ্ট্রপতি পদে আসবেন কি? শশী থারুর এখনও কংগ্রেসে থাকলেও শশী থারুরের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তথা বিজেপির শিবিরের সম্পর্ক এই মুহূর্তে যথেষ্ট ভালো জায়গায় রয়েছে, তাকে উপরাষ্ট্রপতি পদে নিয়ে আসা হবে, নাকি অন্য কোনো চমক রয়েছে? বিজেপি সরাসরি নিজেরা প্রার্থী দেবে, নাকি এনডিএর কোনো শরিককে সামনে নিয়ে আসবে? এবং সেক্ষেত্রে কিন্তু অবশ্যই অনেকটা সামনে রয়েছে এই মুহূর্তে রাজ্যসভার যিনি ডেপুটি চেয়ারম্যান রয়েছেন, এবং যিনি যতদিন না উপরাষ্ট্রপতির নির্বাচন প্রক্রিয়া শেষ হচ্ছে, উপরাষ্ট্রপতি পদে কেউ না বসছেন, ততদিন পর্যন্ত তিনিই দায়িত্ব সামলাবেন। তবে হরিবংশ নারায়ণ সিংয়ের নামই কিন্তু এই মুহূর্তে চর্চায় একেবারে সামনের সারিতে রয়েছে। এই নিয়ে চর্চা রাজনৈতিক মহলে যেমন চলছে, স্বাভাবিকভাবে বিজেপির অন্দরেও চলছে। এবং আরও একটি নাম সামনে আসছে, আমরা যা জানতে পারছি তা হলো আরিফ ইকবালের নামও কিন্তু সামনে আসছে, যে তাকেও হয়তো উপরাষ্ট্রপতি পদে বিজেপি মনোনয়ন দিতে পারে। এখন দেখার বিষয় জোট রাজনীতির বাধ্যবাধকতা নাকি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা আগে যেভাবে ছিল এবারে না থাকলেও সরাসরি নিজেদের কাউকে প্রার্থী করে অন্য যারা অর্থাৎ কংগ্রেসের শিবিরের সঙ্গে কথা বলে সর্বসম্মতভাবে কাউকে সামনে নিয়ে আসা হয় কিনা, তা নিয়েই এই মুহূর্তে কাটাছেড়া চলছে রাজধানীতে। বেশ, আপাতত তোমাকে ধন্যবাদ প্রদীপ্ত। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি প্রদীপ্ত কান্তি ঘোষের সঙ্গে। চোখ রাখবো পরবর্তী খবর। 2 সপ্তাহ আগে এই জগদীপ ধনখড়ই কিন্তু বলেছিলেন তিনি তার মেয়াদ সম্পূর্ণ শেষ করে, অর্থাৎ তিনি উপরাষ্ট্রপতি পদে তার মেয়াদ সম্পূর্ণ শেষ করে তবেই এই পদ ছাড়বেন। কি ঘটে গেল 2 সপ্তাহের মধ্যে এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না, কিন্তু 2 সপ্তাহ আগে জগদীপ ধনখড় ঠিক এমনটাই বলেছিলেন। I will retire at the right time. August 2027. Subject to divine intervention. নজর রাখছে এই মুহূর্তে আরো একটি বড় খবরের দিকে। ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই এর কাছে রিপোর্ট তলব। বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে খুন, ইন্সপেক্টর রত্না সরকার, হোমগার্ড দীপঙ্কর দেবনাথের গ্রেফতারের ঘটনায় সিবিআই এর কাছে রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট এবং আদালতের পর্যবেক্ষণ কি, আমি একটু শ্রাবন্তী সার কাছ থেকে ডিটেলে জানতে চাইবো। শ্রাবন্তী, দেখো, বিচারপতি শুভ্রা ঘোষের নির্দেশ, আগামী শুক্রবারের মধ্যে সিবিআই কে এই রিপোর্ট জমা দিতে হবে। এই শুনানি হওয়ার আগে সিবিআই নিজের পক্ষ থেকে জানিয়ে দেয় যে তারা এই রিপোর্ট দিতে ইচ্ছুক। সেক্ষেত্রে তারা বেশ কিছুটা সময় চায়, কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি মামলাকারীদের আইনজীবী, তার বক্তব্য যে হঠাৎ করে 4 বছর পরে অতিরিক্ত চার্জশিট কেন জমা দেওয়া হলো, একই সঙ্গে পুলিশ কর্মীদের গ্রেফতার করা হয়েছে, তাদেরকে হেফাজত রাখার সময় চাওয়া হচ্ছে, এটা কেন হবে এই প্রশ্ন তিনি তোলেন এবং তারপরে এই রিপোর্ট চাওয়া হয়েছে। আগামী শুক্রবার মামলা শুনানি থাকছে। ধন্যবাদ শ্রাবন্তী। এই মুহূর্তে বড় খবরে নজর রাখছি। আবারও শুট আউট দক্ষিণ দিনাজপুরের বংশীহারিতে ব্যবসায়ীকে লক্ষ্য করে পর পর 5 রাউন্ড গুলি। রূপক আমাদের রিপোর্টার জানাবেন ঠিক কি ঘটেছে। রূপক, দেখো, গতকাল রাতের বেলা ঠিক 9:30টার দিকে ঘটনাটা ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি থানা এলাকার কর্তিপাড়া এলাকায়। জানা গেছে ওই যে
গুলিবিদ্ধ যে ব্যবসায়ী তার নাম মনোজিৎ মণ্ডল, সে সবজি ব্যবসা করে, কিন্তু পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে সবজি ব্যবসার আড়ালে কিন্তু তার জুয়ার বোর্ড চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিভিন্ন জেলায় বংশিয়ারি এবং হরিরামপুর থানা এলাকায় তিনি কিন্তু জুয়ার বোর্ড চালান বলে কিন্তু জানা গেছে। গতকাল রাত্রেবেলা গাজল থেকে প্রায় 3 লক্ষ টাকা তিনি তার নিজের গাড়ি করে নিয়ে আসছিলেন। সেই সময় কর্তিপাড়া এলাকায় দুটো মোটরসাইকেলে 4 জন দুষ্কৃতী এসে তাকে অতর্কিত হামলা চালায়, এলোপাথারি গুলি চালায় তার গাড়ি লক্ষ্য করে এবং তাকে লক্ষ্য করে। তার 2টি গুলি লেগেছে, জানা গেছে তার ডান দিকে একদম পিঠে একটি গুলি লেগেছে এবং ডান দিকে কানের নিচে গলাতে তার গুলি লেগেছে। ওই গলার যে গুলিটা সেটা কিন্তু ছুঁয়ে বেরিয়ে গেছে এবং পিঠে তার গুলি লেগেছে। সঙ্গে সঙ্গে কিন্তু স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে নিয়ে যায় গাজল যে হাসপাতালে, সেখান থেকে তার প্রাথমিক চিকিৎসার পর মালদা মেডিকেল কলেজে সেখানে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে। এদিকে বিষয়টি জানতে পেরেই কিন্তু আজ ওই এলাকায় যান, যেখানে ঘটনাস্থল, যেখানে শুট আউট হয়েছে সেই এলাকায় যান জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল সহ জেলার অন্যান্য পুলিশ আধিকারিকরা। এ নিয়ে কিন্তু একটা মামলা গতকালই রুজু করা হয়েছে বলেই এসপি চিন্ময় মিত্তাল জানিয়েছেন এবং কি কারণে এই শুট আউট সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি কি কারণটা সামনে আসে তুমি নজর রেখো রূপক। আমার গাড়িতে গুলি করে, তারপর সামনে গুলি করে। গাড়িতেও গুলি করে? হ্যাঁ, গাড়ির সামনে কাজটা গুলি করে ভেঙে দিয়েছে। কোটার সময় হয়েছিল? আমার কাছে টাকার ব্যাগ ছিল, টাকা ছিল কিছু, নিয়ে দিচ্ছে ওগুলো সব। কোটার সময় হয়েছিল ঘটনা? 9:25, 24-25 সকালবেলা না, সন্ধ্যাবেলা, রাত্রিবেলা 9:25। আপনার সাথে কেউ ছিল আর? না, আমি একাই ছিলাম। ওরা কজন ছিল? 4 জন, 2 বাইক। 2 বাইকে? বৌদি দাদা গুলি লেগেছে, তুমি এখন সঙ্গে চলে আসো। তারপর তো আমি সমস্যা শুনে মেয়েকে কাকে নিয়ে যাবো, কী করবো, এখন আমার দেওয়ার বুকিং করলাম, ওরা গাড়ি নিয়ে আসলো, সঙ্গে চলে গেলাম। তখন বললাম আমার মালদা নিয়ে যাচ্ছি, তুমি আসো। কোথায় গুলি লেগেছে? একটা এখানে লেগেছে, এখানটা বেরিয়ে গেছে, আর একটা পিছিয়ে যেতে আছে। কারা গুলিটা করলো কি মনে করছে? আমরা তো বলতে পারবো না। ফুটপাতে দেহ ঘিরে রহস্য। শরৎ বোস রোডে ফুটপাত থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার। মৃত ব্যক্তির নাম পরিচয় এখনো জানা যায়নি। পুলিশ সূত্রে খবর, হাতে পায়ে জখমের চিহ্ন রয়েছে। ঘটনাস্থলে আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। পথ দুর্ঘটনা নাকি খুন, তদন্তে টালিগঞ্জ থানার পুলিশ। স্থানীয়দের অনুমান খুন করা হয়েছে ওই যুবককে। কথা বলবো আমাদের প্রতিনিধি সুপ্রিয়র সঙ্গে। সুপ্রিয়, কিসের ভিত্তিতে স্থানীয়রা এরকম অনুমান করছেন যে ওই যুবককে খুনই করা হয়েছে? দেখো, প্রথমত হচ্ছে এই এলাকার ওই যুবককে এর আগে কখনো দেখা যায়নি এবং তার থেকেও যেটা তাৎপর্যপূর্ণ, ঠিক যে জায়গাটি গার্ডরেল দিয়ে ঘিরে রাখা হয়েছে বা সাদা চক দিয়ে মার্ক করে রাখা হয়েছে, এখানেই কিন্তু ওই যুবকের দেহ রক্তাক্ত অবস্থাতে পড়েছিল। এমনকি পুলিশ যখন এখান থেকে দেহ উদ্ধার করে নিয়ে যায় সেই সময় যুবকের দেহের পাশে একটি বড় আকারের পাথর পড়েছিল। আর সেখান থেকেই কিন্তু এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন, যারা সাত সকালে এই ঘটনাটি প্রত্যক্ষ করেছেন, তারা কিন্তু অনুমান করছেন যে ওই যুবককে ওই পাথর দিয়ে আঘাত করে খুন করে থাকতে পারে, এমনটাই কিন্তু অনুমান। আর সেই জায়গা থেকেই ইতিমধ্যেই তদন্তকারীরা গোটা জায়গাটি কর্ডন করে ঘিরে রেখেছেন, গার্ডরেল দিয়ে ঘিরে রাখা হয়েছে যাতে কোনো রকমভাবে কোনো এভিডেন্স ট্যাম্পারিং না হয় বা তথ্য প্রমাণ লোপাট না হয়। তার পাশাপাশি এই যে সুদেশ ভবনের সামনের যে ফুটপাথ ল্যান্ডগ্রাউন্ডে, এই ফুটপাথের পাশে যে সিসি ক্যামেরা রয়েছে সেই ফুটেজও এক্সামিন করা হচ্ছে। কিছু সময় আগে আমরা যেটা দেখলাম যে একেবারে টালিগঞ্জ থানার পাশাপাশি কলকাতা পুলিশের হোমিসাইড শাখার যারা আধিকারিকরা রয়েছেন তারা এই ঘটনাস্থলে আসেন এবং এই সুদেশ ভবনের যে সিসি ক্যামেরা রয়েছে সেই ফুটেজ তারা এক্সামিন করেন। অর্থাৎ কোনোভাবে ওই যুবককে মারধর করে বা ওই পাথর দিয়ে আঘাত করে খুন করা হয়েছিল কিনা বা ঘটনাটা ঠিক কী ঘটেছিল, কীভাবে ওই যুবকের মৃত্যু হলো, আঘাতজনিত কারণেই তার মৃত্যু নাকি কোনোভাবে সে রাস্তার পাশে ছিল, রাস্তায় দুর্ঘটনায় সে আঘাত পায় এবং তার পরবর্তীতে সে এখানে এসে শুয়ে পড়ে, সেই আঘাতজনিত কারণে তার মৃত্যু হয়েছিল, সেটা কিন্তু এখনও পর্যন্ত স্পষ্ট নয়। গোটা ঘটনাকে কেন্দ্র করে একটা রহস্য তৈরি হয়েছে। আর সেই রহস্যের মূল কারণ ওই যুবককে এই এলাকায় এর আগে কখনোই দেখা যায়নি বা তার পরিচয় কিন্তু এখনও পর্যন্ত জানানো যায়নি বা স্থানীয় বাসিন্দারাও কেউ কিন্তু আইডেন্টিফাই করতে পারছেন না। আর সেখান থেকেই কিন্তু যেটা অনুমান করা হচ্ছে যে ওই যুবককে খুন করা হয়ে থাকতে পারে। তবে গোটা বিষয়টাই স্পষ্ট হবে ময়নাতদন্তের রিপোর্টের পর, অর্থাৎ ময়নাতদন্তে রিপোর্ট আসার পর ঠিক কীভাবে ওই যুবকের মৃত্যু হলো, কোনো আঘাতজনিত কারণে নাকি দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে, সেটা যেমন স্পষ্ট হবে। তার পাশাপাশি এই সিসি ক্যামেরার যে ফুটেজগুলো রয়েছে সেখান থেকে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ হাতে পেলেও কিন্তু তদন্তকারীরা এই যে রহস্য। আরো একটা খবর, স্ত্রীকে গুলি করে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। নদিয়ার নাকাশিপাড়ায় ব্যাপক চাঞ্চল্য। কিভাবে খুন হয়েছে, কেনই বা খুন করা হয়েছে, জানবো ডিটেলসে। আমাদের রিপোর্টার মহাদেব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। মহাদেব,
একদম দেখো, পারিবারিক বিবাদের জেরেই এই খুন করা হয়েছে বলে অভিযোগ। যে গতকালকে রাত্রেবেলায় সে যখন বাড়ি ঢুকে এবং স্ত্রীকে লক্ষ্য করে গুলি করে, এবং গুলি করার পর তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে, এবং সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানায়। এরপরই অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে, এবং গ্রেপ্তার করে আজ কৃষ্ণনগর আদালতে তোলা হয়। এবং পাশাপাশি কি কারণে গুলি, সমস্ত বিষয় জানতে পুলিশের পক্ষ থেকে ময়নাতদন্ত করা হচ্ছে, এবং তাকে কেন গুলি করা হচ্ছে সমস্ত তদন্ত শুরু করা হয়েছে। ধন্যবাদ। তরুণীদের পাচারের চেষ্টা ব্যর্থ। পাটনাগামী ক্যাপিটাল এক্সপ্রেস থেকে 56 জন তরুণীকে উদ্ধার। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি প্রসেনজিতের সঙ্গে কথা বলে। প্রসেনজিৎ, কি ঘটেছিল, কিভাবে উদ্ধার করা সম্ভব হলো তরুণীদের? আপনাদের আরো একবার জানিয়ে রাখি, তরুণীদের পাচারের চেষ্টা ব্যর্থ। পাটনাগামী ক্যাপিটাল এক্সপ্রেস থেকে 56 জন তরুণীকে উদ্ধার। এখানে আমরা যে ব্যাঙ্গালোর যাচ্ছি, ট্রেনে উঠছি, ওঠার পরে এখানকার আরপিএফগুলো নামিয়ে দিছে। কারণ যে শুনলাম যেটুকু আমি, যে ওরা যে আমাদের মেয়েদের নিয়ে যাচ্ছে সেটা আর কি পুলিশ ভেরিফাই করে নাই। এর আগে ওরা আবার এক ব্যাচ নিয়ে গেছিলো, সেটা করছিল, হয়তো ওরা চলে গেছে, কিন্তু এবারে ওরা করেনি। তো বা ওরা নিয়ে গিয়ে কোথায় না কোথায় পাঠাইতো, হয়তো আমাদের তো কোনো ডকুমেন্ট দেয়নি না, বিনা ডকুমেন্টসে ওদের নিয়ে যাচ্ছে। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি প্রসেনজিতের সঙ্গে কথা বলে। প্রসেনজিৎ, যে প্রত্যক্ষদর্শীর কথা শুনছিলাম বা কোনো এক তরুণীর পরিবারের সম্ভবত কেউ, তার কথা শুনছিলাম, কোনো পরিজন হবেন হয়তো, তিনি বলছিলেন এর আগে এক ব্যাচ নিয়ে গেছে। এমন বিনা ডকুমেন্টে, বিনা প্রমাণে কতদিন ধরে এরকমভাবে তরুণীদের নিয়ে যাওয়া চলছে, এবং এদের কোথায় কেন নিয়ে যাওয়া হচ্ছিল বলে পুলিশের সন্দেহ? দেখো, এই ঘটনার তদন্ত নেমে পুলিশ যেটা মনে করছে যে ব্যাঙ্গালোরের খুব কাছে তামিলনাড়ুর সীমান্তবর্তী এলাকায় হুসুর নামে একটি জায়গায় কোনো এক বথেলসে এদেরকে বিক্রি করে দেওয়ার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই একই সিস্টেম কাজ দেওয়ার নাম করে বেছে নেওয়া হয়েছিল চা বাগান এলাকার, জলপাইগুড়ি, বীরপাড়া বা এই সংলগ্ন এলাকার আদিবাসী মেয়েদের, নেপালি মেয়েদের, যারা ওই এলাকাগুলিতে গরিব পরিবার, মেয়েদেরকে কাজ দেওয়া হবে এবং একটা মক ট্রেনিং করা হয়। কাউকে বলা হয় আইফোন তৈরি কারখানায় কাজ দেওয়া হয়, কাউকে বলা হয় মোটর বাইক নির্মাণকারী সংস্থায় কাজ দেওয়া হবে। এবং এই পুরো জার্নিটার ক্ষেত্রে, এদেরকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ডিরেক্ট না গিয়ে ব্রেক জার্নিতে নিয়ে যাওয়া হচ্ছিল। বেছে নেওয়া হয়েছিল 21শে জুলাইকে, যেদিন প্রচুর মানুষ ট্রেনে যাতায়াত করবেন, দলের নানা কর্মসূচি রয়েছে একটি রাজনৈতিক দলের। এবং শুধু এই উত্তরবঙ্গের এই এলাকা নয়, এই অঞ্চলটাকে ব্যবহার করে নেপাল থেকেও প্রতিনিয়ত মেয়েদেরকে এপারে নিয়ে এসে ট্রাফিকিং এর ক্ষেত্রে এই রুটকে ব্যবহার করা হয়। কয়েকটা প্রশ্ন পর পর। প্রথমত, এই 56 জন তরুণী এরা কোথাকার ছিলেন? এরা কি সবাই উত্তরবঙ্গের কোনো একটি নির্দিষ্ট মহকুমার নাকি একাধিক এলাকা? দেখো, এই 56 জন নির্দিষ্টভাবেই উত্তরবঙ্গের, কেউ বীরপাড়া এলাকার বাসিন্দা, কেউ জলপাইগুড়ির বাসিন্দা, কেউ দলসিংপাড়া এলাকার বাসিন্দা, এই চা বলারেরই বাসিন্দা। এবং যে কথাটা আমি বলতে চাইছিলাম যে এই এলাকাগুলো থেকে এর আগেও মেয়েরা চলে গিয়েছে বিভিন্ন জায়গায়, খুঁজে পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসনগুলি কি করে, এখানে কিন্তু নির্দিষ্ট কোনো তথ্যের ভিত্তিতে অভিযান হয়নি। রুটিন অভিযান চালাতে গিয়ে দেখা যায় কামরায় এতজন মেয়ে বসে আছে যাদের কাছে টিকিট নেই, হাতে একটি সিল লাগানো, তাদের নির্দিষ্ট কোচ নাম্বার এবং সিট নাম্বার দেওয়া আছে। সন্দেহ হতেই জিজ্ঞাসাবাদ করতে গিয়ে নানা অসঙ্গতি আসে, তখন কিন্তু তাদেরকে নামিয়ে নেওয়া হয়। এবং তাদের যারা নিয়ে যাচ্ছিলেন, যে মূল দুজন মাস্টার মাইন্ড, কলকাতার একজন এবং শিলিগুড়ির একজন, তাদের দুজনকেও আটক করা গিয়েছে। প্রসেনজিৎ, এই যে পরিজনের বক্তব্য শুনছিলাম, এর আগে ওরা মেয়েদেরকে নিয়ে গেছে এখান থেকে, তারা কারা, তাদের কোনো পরিচয় জানা গিয়েছে? দেখো, পুরো ব্যাপারটার মধ্যেই ফিসি একটা বিষয় রয়েছে। গোটা এলাকা জুড়ে প্রচুর গরিব মেয়েদেরকে এভাবেই নিয়ে যাওয়া হয়। বেশ কিছু ক্ষেত্রে পরিবার পুলিশের কাছে অভিযোগ করে, পরবর্তীকালে যখন তারা বুঝতে পারে যে তারা প্রতারিত, তাদের মেয়েদের নিয়ে গিয়ে কোনো ব্রথেলসে বিক্রি করে দেওয়া হয়েছে অথবা কোনো কুচক্রে পড়েছে, তখন গিয়ে কিন্তু বেশ কিছু উদ্ধার অভিযানও আমরা দেখেছি। কিন্তু যে প্রশ্নটা, মূল প্রশ্ন, যে প্রতিনিয়ত যখন এই রুটটাকে ব্যবহার করা হচ্ছে, উত্তরবঙ্গ, নেপাল থেকে প্রচুর মেয়েদের নিয়ে যাওয়া হচ্ছে, তখন কেন ওই এলাকাগুলোতে নির্দিষ্টভাবে প্রচার অভিযান নেই? মেয়েদেরকে যখন নিয়ে যাওয়া হচ্ছে, তার কোনো ডেটা কেন? অতি সক্রিয়তাই বা নেই? অন্য অনেক ক্ষেত্রে তো দেখা যায় অতি সক্রিয়তা, কিন্তু এক্ষেত্রে কেন নেই? আগাম সতর্কতা কেন নেই? নিশ্চিতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। প্রসেনজিৎ, আপাতত তোমাকে ধন্যবাদ। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, উত্তরবঙ্গ থেকে দক্ষিণ ভারতের সম্ভবত কোনো একটি যৌনপল্লীতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল এমন 56 জন তরুণীকে রেল থেকে উদ্ধার করেছে জিআরপি এবং পুলিশ। পাচারের চেষ্টার অভিযোগে এক মহিলা সহ দুজনকে ইতিমধ্যে আটক করা হয়েছে।
অন্যদিকে পূজালিতে অ্যাসিড হামলার ঘটনায় সাজা ঘোষণা আলিপুর আদালতের। অভিযুক্তকে 14 বছরের সশ্রম কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ বিচারকের। 2024 সালের 24শে জুন পারিবারিক বচসার জেরে স্ত্রীর মুখে অ্যাসিড ছোড়ার অভিযোগ ওঠে স্বামী আব্বাসের বিরুদ্ধে। গ্রেফতার করা হয় অভিযুক্তকে। আমি আরও জানবো এই বিষয়ে তথ্য আমাদের রিপোর্টার সৌভিকের কাছ থেকে। সৌভিক, দেখো 2024 সালে ঘটনাটা ঘটে এবং তোমাকে জানিয়ে রাখি পূজালির একটি গ্রামে স্বামী তার স্ত্রীর মুখে অ্যাসিড হামলা করে এবং সেই কেসেই 2 মাসের মধ্যে চার্জশিট দেওয়া হয় এবং 1 বছর 2 মাসের মধ্যে দোষী সাব্যস্ত গতকাল করা হয়েছিল এবং আজকে সাজা ঘোষণা করা হয়। প্রায় দীর্ঘদিন পরে এই দোষী সে কিন্তু শাস্তি পায়। তার স্বামীর নাম হচ্ছে আব্বাস এবং ইতিমধ্যে 14 বছরের জেল, পাশাপাশি 1 লক্ষ টাকা জরিমানা এবং 1 লক্ষ টাকা অনাদায়ে যদি না দিতে পারে সেক্ষেত্রে 6 মাসের জরিমানা আরও অ্যাড করা হবে। এবং এই ঘটনা কিন্তু এই শাস্তি এক কথায় দৃষ্টান্ত বলছে এখানকার আইনজীবীরা। আজকে আলিপুর জজ কোর্টে এই তার অভিযুক্ত স্বামীকে দোষী সাব্যস্ত করা হয় এবং যেহেতু অ্যাসিড হামলার কেস বিভিন্ন সময় আমরা বিভিন্ন জায়গায় দেখে থাকি, সেক্ষেত্রে এই সাজা এটা কিন্তু দৃষ্টান্ত বলে মনে করছে আইনজীবীরা। বিচার হয়েছে নির্দোষ ফাঁসিয়ে নির্দোষ কেন বলছে? এইগুলো লিখতে হবে টোটাল। কারা ছিল? 3জন কারা ছিল? গোপুর হালদার, রাজগার, মেরালি, এরা ফাঁসিয়েছে আমাকে। আমি তো নির্দোষ, বলতে পারবেন? আপনি নির্দোষ? হ্যাঁ। দ্রুততার সাথে তদন্ত করা এবং এই সঠিক তদন্ত করাই আজকে এই ফলাফল নিয়ে আসতে সাহায্য করেছে। আপনারা জানেন যে অ্যাসিড অ্যাটাক একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা এবং অত্যন্ত গুরুত্ব দিয়ে সরকারের তরফ থেকে এটা দেখা হয় এবং 2013 সালে এই 326-এর এই গুরুত্ব দেখেই এই ধারাকে অ্যামেন্ডমেন্ট করে ইনক্লুশনস করা হয়েছে। তো এই যে আজকে অ্যাসিড অ্যাটাকের দ্রুততম বিচার ব্যবস্থা, এই বিচার এর মাধ্যমে আমার মনে হয় পুলিশের প্রতি এবং আদালতের প্রতি অনেকের ভরসা বাড়লো। জুয়ার আসরে ব্যস্ত তৃণমূল নেতা, পুলিশি হানায় গ্রেফতার তৃণমূল নেতা। বহরমপুর পূর্ব ব্লকের মনীন্দ্রনগর অঞ্চল তৃণমূলের সভাপতি বলাই দত্ত অভিযোগ, তাঁর বাড়িতেই বসেছিল জুয়ার আসর। বলাই দত্ত সহ মোট 8 জনকে পুলিশ গ্রেফতার করেছে। উদ্ধার হয়েছে 2 লক্ষ টাকা। জুয়ারি, মাতাল, খুনি, চোর, বাটপার, দুর্নীতিবাজ, এদের নিয়ে তো তৃণমূল, এদের নিয়ে দিদির সংসার। দিদির সংসারে জুয়ারি পাবেন, খুনি পাবেন, লুটেরা পাবেন, ধর্ষক পাবেন, কোনো অভাব নেই তাদের। সেই জুয়ার বোর্ড চালানো মানেটা কি? ওটা আরেক ধরনের ধান্দা। এবার একটু ওয়েদারের খবরে আসি। বঙ্গোপসাগরে ঘনাচ্ছে নতুন নিম্নচাপ, আবারও প্রবল বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বঙ্গোপসাগরে আবারও নতুন করে নিম্নচাপ এবং খুব স্বাভাবিকভাবে যে খবর পাওয়া যাচ্ছে দক্ষিণবঙ্গে আবারও প্রবল বৃষ্টির পূর্বাভাস। কিন্তু মানে কবে থেকে কতদিন পর্যন্ত এই বৃষ্টি থাকবে, কোথায় কোথায় বেশি হবে, সব ডিটেল জানানোর জন্য নিউজরুম থেকে এই মুহূর্তে কমলেশ চৌধুরী রয়েছেন। কমলেশ, লিমা, এই মুহূর্তে যে আপডেটটা মৌসুম ভবন থেকে আমরা পাচ্ছি, আমি একটু একটা ম্যাপ দেখাবো, আমাদের দর্শকরা খুব সহজে বুঝতে পারবেন। সেটা হচ্ছে এই মুহূর্তে দক্ষিণ চীন সাগর থেকে দক্ষিণ চীন সাগরে একটা ঘূর্ণিঝড় ছিল, সেটা একটু দুর্বল হয়ে ভিয়েতনাম, থাইল্যান্ড, মায়ানমার হয়ে আবার বঙ্গোপসাগরে আসছে। অর্থাৎ এক্ষেত্রে একটা চীনের একটা কানেকশন পাওয়া যাচ্ছে, মানে চীন সাগর থেকে একটা এমনিতেই বাংলা ভাসছিল, এবার আরও একটা সিস্টেম আসছে এবং সেটা চীন সাগরের একটা ঘূর্ণিঝড় ট্রপিক্যাল সাইক্লোন উইফা, সেটা চলে আসবে বঙ্গোপসাগরে, একটু দুর্বল হবে, কিন্তু যেহেতু আবার বঙ্গোপসাগরে চলে আসবে তখন আবার এটা শক্তি বাড়ানোর সুযোগ পাবে। মোটামুটি 48 ঘন্টার মধ্যে নতুন নিম্নচাপ বঙ্গোপসাগরে সৃষ্টি হয়ে যাবে এবং তার প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জায়গা আবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার এবং শুক্রবার, বিশেষ করে বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টি হতে পারে এবং একাধিক জেলায় মানে পশ্চিমাঞ্চল এবং উপকূলে অনেক জেলায় অতি ভারী বৃষ্টি, অর্থাৎ 24 ঘন্টার মধ্যে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিও হতে পারে। তার মধ্যে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর যে অঞ্চলগুলো ভাসছে এবং যেখান থেকে জল এলে পরে আমাদের পশ্চিম মেদিনীপুর, হুগলি অনেক জায়গা ভাসতে পারে, সেই অঞ্চলগুলোতে আবার অতি ভারী বর্ষণের সতর্কতা দেওয়া হয়েছে এবং আশঙ্কার জায়গাটা হচ্ছে ঝাড়খণ্ডেও অতি ভারী বৃষ্টি, অর্থাৎ 2 দিন ঝাড়খণ্ডে অতি ভারী বৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে আমাদের রাজ্যের বৃষ্টি প্লাস ঝাড়খণ্ডের জল সব মিলিয়ে প্লাবিত অঞ্চলগুলো আবার নতুন করে প্লাবিত হওয়ার একটা আশঙ্কা তৈরি হচ্ছে। লিমা, বেশ, তুমি নজর রাখো, ধন্যবাদ। কিন্তু আমরা জানি বৃষ্টির খবর শুনলে সবার আগে আমাদের রাজ্যে বিশেষ করে যে জায়গাটার কথা মনে পড়ে সেটা হচ্ছে ঘাটাল। আপনাদের এখন একটু বলে রাখতে চাইবো, 17 দিন ধরে ঘাটাল ইতিমধ্যেই জলমগ্ন। এবার যদি আবার এই নিম্নচাপ আসে তাতে কি হবে মানে সত্যি আমাদের জানা নেই। ধীরে ধীরে বন্যা পরিস্থিতি উন্নতি হতে শুরু করেছে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে বলছি। আমি অসীমের সঙ্গে কথা বলতে চাইবো। অসীম, কমলেশ বলছিল বৃহস্পতিবার থেকে কি হবে, কিন্তু তার আগে ঘাটালের অবস্থাটা কি একটু জানাও।
দেখো, সবার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলি যে ইতিমধ্যে যে বন্যা, চলতি বন্যা, তাতে কিন্তু 17 দিন ঘাটাল প্লাবিত হয়ে রয়েছে। ঘাটাল পৌর এলাকা সহ একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকা প্লাবিত হয়েছে। এখনো জল কিন্তু কমেনি। তার আগে কয়েকদিন আগে কিন্তু প্রায় 2টি বন্যার সম্মুখীন হয়েছিল। মোট 3টি বন্যার ইতিমধ্যে সম্মুখীন ঘাটালবাসী। দেখো, ইতিমধ্যে কিন্তু ঘাটালের বিভিন্ন এলাকায় জল কমতে শুরু করেছে। জল কমলেও রাজ্য সড়ক থেকে জল কমতে শুরু করেছে। একাধিক জায়গায় ডিঙি নৌকা যাতায়াতের বন্ধ হয়েছে। মানুষ কোমর সমান বা হাঁটু সমান জলে তারা যোগাযোগ করছে, এখন যাতায়াত শুরু করেছে। দেখো, বিভিন্ন এলাকায় কিন্তু এখনো ডিঙি নৌকা চলছে। প্রশাসন যেটা জানিয়েছে যে বিভিন্ন এলাকা থেকে জল কমতে শুরু করেছে। 1-2 দিনের মধ্যে বৃষ্টি না হলে স্বাভাবিক ছন্দে ফিরবে ঘাটাল। কিন্তু আবার যদি প্রাকৃতিক যদি বিপর্যয় যদি ঘটে, আবার যদি বন্যা হয়, তাহলে কিন্তু ঘাটালের বন্যা কবলিত মানুষজনের চরম একটা দুর্ভোগের সম্মুখীন করবে। এই বন্যায় পরিস্থিতি কি হয় নজর রাখো। বন্যার জল এখনো চারিদিকে আছে। জল নামলেও কিন্তু ঘাটাল ব্লক এবং ঘাটাল মিউনিসিপ্যালিটির বিস্তীর্ণ এলাকা এখনো জলমগ্ন। আমরা চাতালে এখনো নৌকা চলছে, আজকের দিনটা হয়তো নৌকা চলবে। তো বিভিন্ন এলাকা, সুখচন্দ্রপুর, সেখানে প্রচুর জল। ঘিসরা, সেখানে প্রচুর জল, এখনো ইলেকট্রিক দেওয়া হয়নি ঘিসরাতে। কেশপুরে লুট হয়েছে, পিংলায় একটা পোর্শনে লুট হয়েছে। ঘাটাল দাসপুরের অনেকেই তো ওনাকে ভোট দিয়েছেন, বন্যায় ভাষা লোকরাও ভোট দিয়েছেন। তাদের কাছে জিজ্ঞেস করুন যারা জল যন্ত্রণায়। বেহাল রাস্তা মেরামতের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে স্কুল পড়ুয়ারা। ছবিটা দেখুন, ঘাটাল ব্লকের সুলতানপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘটনা এটি। বিজেপি পরিচালিত পঞ্চায়েতের প্রধানের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই এলাকার রাস্তাগুলি বেহাল, মেরামতের কোনো উদ্যোগ নেয়নি ব্লক প্রশাসন। বাধ্য হয়ে স্কুল পড়ুয়ারা পথে নেমে প্রতিবাদ করছে। দেবকে ভালো ছেলে বলেও নিষ্কর্মা বলে কটাক্ষ দিলীপ ঘোষের। কার চাপে রাজনীতি করছেন দেব? কেন বারবার ঘাটালের মানুষকে ধোঁকা দিচ্ছেন? প্রশ্ন দিলীপ ঘোষের। দেবকে ব্ল্যাকমেল করে রাজনীতি করানো হচ্ছে, ছবি বন্ধ করার হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের। ভালো ছেলে, কিন্তু এরকম ভালো ছেলে, নিকম্মা ভালো ছেলে কি হবে? আমার ছেলে সে কোনো কাজে নেই। কার চাপে সে রাজনীতি করছে? কেন বারে বারে দাঁড়িয়ে ঘাটালের লোককে ধোকা দিচ্ছে? ব্ল্যাকমেল করে রাজনীতি করা হচ্ছে। এমনকি তাকে যে ডাকানো হয়েছিল গরু পাচারের টাকা বলে, টিএমসি লোকেরাই করেছে কনস্পিরেসি। এবং প্রত্যেকবার তাকে বলা হয় তুমি যদি ভোটে না দাঁড়াও তোমার সিনেমা বন্ধ করে দেবো, প্রোডাকশন বন্ধ করে দেবো। সে বাধ্য হয়ে যাচ্ছে। আমি যে তোমার কি মজবুরি আছে ভাই? মেদিনীপুরের লোক একবার মুড়ি খেয়ে, পান্তা খেয়ে আর বেঁচে থাকে, মাথা নিচু করে না। ওই চোরেদের কাছে মাথা মতো করো না, দম থাকে বেরিয়ে এসো। 2 নদীর ভাঙনে তলিয়ে যাওয়ার মুখে গ্রাম। আতঙ্কে ঘুম উড়েছে কেতুগ্রামের মৌ গ্রাম পঞ্চায়েতের প্রায় 300 পরিবারে। ভাঙছে নদী পার। গ্রামের কাছেই 2 নদীর মিলনস্থল। বর্ষায় বাবলা ও ভাগীরথী নদীর পারে ফের ভাঙন ধরেছে। গ্রামের 200 বেশি বসত বাড়ি রয়েছে। 150 বিঘা চাষের জমি 2 নদী গর্ভে চলে গিয়েছে। বাধ্য হয়ে ভিটেমাটি হারিয়ে বহু পরিবার গ্রাম ছেড়ে চলে গেছে। বর্তমানে ভাঙনের কবলে 300টি পরিবার। প্রবল উদ্বেগ নিয়ে দিন কাটাচ্ছেন তারা। পুরো শ্রীলঙ্কার মতো বাস করছে আমরা। চতুর্দিকে জল দিয়ে ঘেরা, একদিকে ভাগীরথী, একদিকে বাবলা, চতুর্দিকে ঘিরে নিয়েছে আমাদের। এই ভাঙনে বাবলা আর ভাগীরথীতে এমন গ্রাস করেছে, গ্রামটা শেষ করে দিয়েছে। 400 পরিবার আমরা উঠে চলে গিয়েছে। এখনো 1200 পরিবার আছি। যাতে করে আমরা এই 1200 পরিবার থাকতে পাই, এর জন্য সরকার আমাদের কোনো ব্যবস্থা নিক। তা না হলে আমরা বাস করতে পারবো না। ওই গাছতলায় যেয়ে বাস করতে হবে আমাদের। সরকার যাতে, মমতা ব্যানার্জি অনেক কিছু করছেন, আমাদের ব্যবস্থা যাতে একটু নেয়, তাহলে আমরা একটু সহযোগিতা পাই, একটু আশ্রয় যেন থাকতে পাই। জন্মভূমি আমাদের, যেন এখানে আমরা থাকতে পাই, এই ব্যবস্থাটা যেন সরকার আমাদের নেয়। এই ব্যাপারে আমাদের মাননীয় বিধায়ক শেখ শাহনাজ সাহেব, উনি বিধানসভায় বারবার আবেদন করেছেন যাতে ভাঙন রোধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়। সালার ইরিগেশন থেকে এবং বোলপুর ইরিগেশন থেকে বড় টিম এসেছিল, ইনকোয়ারি করে গেছে। খুব শীঘ্রই ওই ভাঙন রোধে বাঁধের কাজ হবে, এ ব্যাপারে আমাদেরকে ওনারা জানিয়েছেন। পরে খবরে আসি, সিউড়িতে তিলপাড়া জলাধারের নিচে কাজ করার সময় বিপত্তি। ময়ূরাক্ষীর জলে ডুবে গেল পেলোডার। কোনো রকমে পেলোডার থেকে বেরিয়ে আসেন চালক। পেলোডার জলে ডুবে যাওয়ায় আপাতত বন্ধ হয়েছে কাজ। পেলোডারটি জল থেকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে প্রশাসন।
বাড়ির সামনে মত্ত যুবকদের তাণ্ডব প্রতিবাদ করায় আক্রান্ত দম্পতি ক্যানিং এর ট্যাংরাখালির ঘটনা। লোহার রড দিয়ে মেরে স্বামী সুকান্ত দেবনাথের মাথা ফাটিয়ে দেয় মদ্যপরা। তাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত স্ত্রী ক্যানিং থানায় অভিযোগ দেয়। রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তর চব্বিশ পরগনার মিনাখায় উত্তেজনা। নার্সিংহোমে ভাঙচুর, তালা বন্ধ করে দেওয়ার অভিযোগ রোগীর আত্মীয়দের বিরুদ্ধে। গতকাল অসুস্থ এক ব্যক্তিকে নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, ডাক্তার না থাকা সত্ত্বেও রোগী ভর্তি নেয় না তারা নেয় এবং এরপর রাতেই ওই রোগীর মৃত্যু হয়। চিকিৎসার গাফিলতির অভিযোগ রোগীর আত্মীয়দের। ভোরে বেপরোয়া গাড়ির ধাক্কায় বৃদ্ধের মৃত্যু। বাঁকুড়ার খাতড়ার খরবন মোড়ে দুর্ঘটনা। এলাকায় একের পর এক দুর্ঘটনা ঠেকাতে অবিলম্বে স্পিড ব্রেকার তৈরি, গাড়ির গতি নিয়ন্ত্রণে ও মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে রাস্তা আটকে বিক্ষোভ। বাঁকুড়া ও খাতড়া রাজ্য সড়ক অবরোধ করেন এলাকাবাসী। পুকুরে পড়ে 3 বছরের শিশুর মৃত্যু। জলপাইগুড়ির ধূপগুড়ির হরিণ খাওয়ায় মর্মান্তিক দুর্ঘটনা। জানা গেছে বাড়িতে খেলছিল ওই শিশু, আচমকাই বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। শিশুটিকে দীর্ঘক্ষণ দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন বাড়ির লোক, আর এরপর পুকুর থেকে দেহ উদ্ধার হয়। গরু বোঝাই গাড়িতে ধাক্কা পুলিশের গাড়ি, আবার পুলিশের গাড়িতে ধাক্কা ডাম্পারে। 3টি গাড়ি ভেঙে গেছে, মৃত্যু হয়েছে 9টি গরুর, আহত হয়েছেন কয়েকজন আরোহী। মেমারির কুমারডাঙ্গায় দুর্ঘটনা। 19 নম্বর জাতীয় সড়কে যানজট, পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জনবহুল এলাকায় পুলিশ ফাঁড়ির সামনে দিয়ে স্কুল ছাত্রীর গলায় ওড়না দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছেন কয়েকজন মহিলা। ঘাটালের খড়ার বাসস্ট্যান্ড এলাকার ছবি। এই ছাত্রী মা মারা যাওয়ার পর থেকে মামা বাড়ি থাকছিল, কিন্তু সে এখন আর মামা বাড়িতে থাকতে চাইছে না। এখন বাবা ও দাদার কাছে সে থাকতে চায়। MDH চানা মশলা। এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।